হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিশোর দত্ত সাহেব কোন 10টি পয়েন্টের উপর বারবার ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলছেন, যাকে আমরা ইংরেজিতে বলা হয় সার্কামলোকুশন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা, অর্থাৎ জাগলারি অফ ওয়ার্ডস। তিনি একই জিনিসকে বারবার বলছেন জাগলারি করে। তাহলে কোন 10টি পয়েন্টে তিনি বারবার জাস্টিসদের কাছে জাগলারি করছেন, যাতে কিনা 32,000 শিক্ষক শিক্ষিকাকে এই প্যানেলটা পুরো ক্যান্সেল না করে এদেরকে আবার বৈধ শিক্ষক হিসেবে রেখে দেওয়া যায়। আমরাও চাই যে শিক্ষক শিক্ষিকা যদি বৈধ হয়, যদি কোড আনকোড যোগ্য হয়, তেনারা থাকুন। কিন্তু ওনাদের নামে অনেকগুলো অ্যালিগেশন এসেছে। সেই অ্যালিগেশনের প্রশ্নে কিন্তু কিশোর দত্ত সাহেব একটা কথাও বলেননি। কিন্তু কী কথাগুলো বলেছেন আসুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। উনি 10টি পয়েন্ট, 10টি পয়েন্ট কেন বললাম না, ওনার দুদিনের পুরো বক্তব্যটা আমি লাইভ শুনেছি, প্রত্যেকটা ওয়ার্ড আমি শুনেছি, প্রত্যেকটা ওয়ার্ডকে আমি স্ক্যান করে যে 10টা পয়েন্ট আমি বের করেছি তার বাইরে থাকতে পারে, কিন্তু আমি আমার বিচার বুদ্ধিমতো 10টা পয়েন্ট পেয়েছি, তার বাইরে অবশ্যই থাকতে পারে। কি পয়েন্ট না, উনি যে কথাটা বারবার বলতে যাচ্ছেন, স্ক্যাম হয়েছে, যে ভাই কিছু স্ক্যাম হয়েছে কিন্তু কারাপশান হয়নি। অর্থাৎ উনি বলতে যাচ্ছেন যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন স্ক্যাম অ্যান্ড কারাপশান। উনি বলতে চান যে কারাপশান আলাদা, স্ক্যাম আলাদা। স্ক্যাম হতে পারে কিন্তু কারাপশান হয়নি। প্রথম পয়েন্টে উনি জাগলারি করছেন। কেন কারাপশানটা কি আমরা একটুখানি পরের পয়েন্টে আসছি। 2 নম্বর, উনি মেনে নিচ্ছেন হ্যাঁ কিছু অনিয়ম হয়েছে, কিছু অনিয়ম হতে পারে, কিন্তু অনিয়ম মানেই কারাপশান নয়, অনিয়ম মানেই দুর্নীতি নয়। উনি এই পয়েন্টেও বারবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছেন। 3 নম্বর, এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবের জাজমেন্টের নিয়ে তিনি কাটা ছেঁড়া করেছেন, পরিষ্কার কোট আনকোট কাটা ছেঁড়া করছেন। অর্থাৎ জাজমেন্ট যিনি দিয়ে গেছেন সিঙ্গেল কোর্টের বিচারক যিনি ছিলেন এক্স জাস্টিস, তিনার প্রত্যেকটা কথাকে নিয়ে এবার কাটা এবং ছেঁড়া হচ্ছে। কি বিষয়ে, যে উনি পুরো প্যানেলটা কেন বাতিল করলেন, উনার বাতিল করার কি যুক্তি ছিল কে ইত্যাদি, কারণ পিটিশনার তো চায়নি, তাহলে উনি কেন বাতিল করলেন অমুক তুমুক, এবং উনি এখন যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগ হয়েছেন, তার মানে বায়াস অমুক তুমুক, পার্সিয়ালিটি অমুক তুমুক, এই পয়েন্টে উনি ফিক্সড আছেন। 4 নম্বর পয়েন্টে বলছেন যে প্রেয়ার অ্যান্ড রিলিফ। কার নাম প্রেয়ার রিলিফ, যে কথাটা উনি বলতে যাচ্ছেন যে কাউকে যদি কোনো রিলিফ পেতে হয় তাকে বারবার প্রেয়ার করতে হবে, প্রেয়ার যদি তুমি না করো তুমি রিলিফ পাবে না। এইটা নিয়ে উনি সুপ্রিম কোর্টের 2010 সালের একটা জাজমেন্ট নিয়ে আসেন, যেখানে উনি সেটাকে পড়ে শোনান যে প্রেয়ার না করলে রিলিফ দেওয়া যাবে না। 2024 সালে একটা জাজমেন্ট পড়েন, যেখানেও রিলিফ দিতে গেলে প্রেয়ার করতে হবে। এমনকি কলকাতা হাইকোর্টে 1961 সালের একটা জাজমেন্ট পড়েন, 1961 জাজমেন্ট, এই প্রেয়ার রিলিফ নিয়ে, যে রিলিফ পেতে গেলে প্রেয়ার করতে হবে। এমনকি সিভিক ভলেন্টিয়ার যে 2017 সালে নিয়োগ হয়েছিল, সেই 2017 সালের সিভিক ভলেন্টিয়ার্স যে তার জাজমেন্ট, সেটাকে তিনি নিয়ে এসে ওখানে পড়তে শুরু করেন, এবং এত জাজমেন্ট উনি পড়তে আরম্ভ করেন যে শেষ পর্যন্ত বিচারকরা, একজন বিচারক জাস্টিস তপব্রত সাহেব, তিনি হেসে হেসে বলতে আরম্ভ করলেন যে আর কত জাজমেন্ট আপনি পড়ে শোনাবেন। এই কথাটা আমরা বলতে শুনলাম, হাউ মেনি জাজমেন্টস আর দেয়ার। অর্থাৎ তিনারাও কিন্তু তৃতীয়বিরক্ত হয়েছেন যে জাজমেন্ট বারবার বারবার এত শোনানো হচ্ছে, কারণ তিনি এতগুলো ফাইলে জাজমেন্ট ভর্তি করে নিয়ে গেছিলেন, সেগুলো সব পড়ে পড়ে শোনালেন, যেগুলো অর্থ হচ্ছে ভাই রিলিফ পেতে গেলে প্রেয়ার করতে হবে। এরপর 5 নম্বর তিনি বললেন স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ তিনি যে কথাটা বলতে গেলেন যে ভাই কোনো জুডিশিয়াল রিভিউ সব বিষয়ে কোর্ট করতে পারেন না। অর্থাৎ ওনার মোদ্দা কথা যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়ের উপর রিভিউ করতে পারে না, বা রিভিউ এখানে রিভিউ পিটিশন নয়, রিভিউ আলাদা, রিভিউ পিটিশন আলাদা। কথা সমস্ত বিষয় তেনারা রিভিউ করতে পারেন না,
কারণ কেন করতে পারেন না? না, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে তেনারা যদি কোনো আর্টিকেল 12 অথরিটি কোনো রিক্রুটমেন্ট করে, যদি সেই রিক্রুটমেন্ট প্রসেস সঠিক হয়, অ্যাকুরেট হয়, পারফেক্ট হয়, কখনো হাইকোর্ট না গলাতে পারে না, সুপ্রিম কোর্ট না গলাতে পারে না। এটাকে বলা হচ্ছে স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ উনি পরিষ্কার বলতে চাইলেন যে রিক্রুটমেন্ট প্রসেস আমরা ভালোভাবে করেছি, তাই এখানে হাইকোর্টের কোনোভাবে হস্তক্ষেপ করার অধিকার নেই। এই কথাটা উনি বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। এবার হচ্ছে 1872 সালে 165 নম্বর ধারা, অর্থাৎ এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব তিনি 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 নম্বর ধারাকে সাহারা করে তিনি 30 জন ইন্টারভিউকে ডেকেছিলেন। 165 নম্বর ধারায় কী বলা আছে না, যদি কোনো বিচারকের মনে হয় কোনো নিয়োগের স্বচ্ছতা নেই, তিনি স্বতঃপ্রণোদিতভাবে সুমোটোভাবে বা যে কোনোভাবে তিনি তদন্ত করতে পারেন। প্রয়োজনে হেভিয়াস কর্পাস করে ওইসব ব্যক্তিকে ডেকে আনতে পারেন। তিনি এই বিষয়ে কথা বলেন যে কেন ডেকে আনলেন, 30 জন ইন্টারভিউকে ডেকে নিয়ে এসে অ্যাজ এ হোল প্যানেলটা ক্যান্সেল কেন করা হলো সেটাকে তিনি মানতে পারছেন না, এবং এটাকে নিয়ে তিনি নানারকমভাবে জাগলারি অফ ওয়ার্ডস করেন। এরপরে জাজমেন্টের পর জাজমেন্ট, জাজমেন্ট পড়তে সময়টা যে কীভাবে কেটে গেল, এক সময় আমাদেরও একঘেয়েমি এসে গেছে যে বারবার কত শুনবো একই 2010 সাল, 2024 সাল, 1961 সাল, 2017 সাল, আমি এই চারটে শুধু মনে রেখেছি। নাহলে আর এরকম অসংখ্য জাজমেন্ট তিনি পড়ে শোনাচ্ছেন, যেগুলো হচ্ছে এই দুর্নীতি অমুক তুমুক তুমুক অমুক। আর হচ্ছে যে জিনিসটা তিনি বারবার এস্টাবলিশ করার চেষ্টা করলেন অত্যন্ত সুচতুরভাবে, কী করলেন না, কারাপশানটা স্ক্যাম নয়, স্ক্যাম কারাপশান নয়, অনিয়ম কারাপশান নয়। কীভাবে দেখুন, যারা একটু আইন বোঝেন, যারা আমরা আইন নিয়ে খবর রাখি, আইনের ভাষায় কারাপশানের সংজ্ঞা হচ্ছে কারাপশান ইজ ইনফ্র্যাকশান অফ রুল। অর্থাৎ আইনের ভাষায় কারাপশানের সংজ্ঞা হচ্ছে কারাপশান ইজ ইনফ্র্যাকশান অফ রুল। কার নাম ইনফ্র্যাকশান? ব্যতিক্রম, এক্সেপশান। অর্থাৎ ব্যতিক্রম এখানে তার নিয়ম লঙ্ঘন করা হয়েছে, ভায়োলেশন। অর্থাৎ নিয়মের ভায়োলেশন করলেই তার নাম হয়ে যায় কারাপশান। কিন্তু উনি বলছিলেন যে না, কারাপশানের ইনফ্র্যাকশান নয়, ইরেগুলারিটি হবে, ল্যাপস হবে, ইমপিউরিটি হবে, ব্রাইব হবে। এগুলো যেহেতু হয়নি তাহলে কারাপশান হয়নি। এবং 9 নম্বর পয়েন্টে বললেন যে কোনো পিটিশনার তো বলেননি যে প্যানেলটা ক্যান্সেল করা হোক। তাহলে কেন প্যানেলটা ক্যান্সেল করা হচ্ছে? কারণ পিটিশনারটা বলছে যে প্যানেল প্রকাশ করা হোক, পিটিশনারটা বলছে আমাদের চাকরি দেওয়া হোক। কোনো পিটিশনার তো বলেনি যে প্যানেলটা পুরো ক্যান্সেল করা হোক। তাহলে জাস্টিস কেন প্যানেলটা ক্যান্সেল করলেন, এই বিষয়ে তিনি কথা বলছেন। এবং 10 নম্বর বলছেন চাকরি পেয়েছে, অর্থাৎ চাকরি পাবো কিন্তু প্রসেসে ভুল একসঙ্গে বলা যাবে না। তার ওনাদের কথাটা ভুল। অর্থাৎ তিনি যে কথাটা বলতে চাইলেন যে পিটিশনাররা বলছেন যে আমাদের চাকরি দাও একদিকে বলছেন, আবার পিটিশনাররা একদিকে বলছেন যে এখানে অনিয়ম হয়েছে। তাহলে অনিয়ম যদি হয় তাহলে চাকরি পাওয়া যাবে না। তাহলে এইটা ওনাদের পরস্পর বিরোধী, তাই এই প্যানেলটা যা আছে তেমনই রেখে দেওয়া হোক। এই 10টি পয়েন্টে আপাতত এর আগের দিন বলেছেন। আগামী 12ই জুন আমাদের দেখার বিষয় যে 2 ঘন্টা 2 থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টা উনি কী বিষয়ে আলোচনা করেন, সেটাকে অবশ্যই আমি পরে ভিডিও প্রকাশ করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।